আজ এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসার হিসাব এর বিভিন্ন নিয়ম, অর্থাৎ একটি অংশীদারি ব্যবসা করতে গেলে কি কি নিয়মগুলো আমাদের অনুসরণ করতে হবে। আমরা জানি নিয়ম ছাড়া কখনো হিসাব বিজ্ঞান করা সম্ভব নয়। তো তারই প্রেক্ষিতে আমি অংশীদারি ব্যবসার যাবতীয় নিয়মগুলো এক ক্লাসের ভিতরে তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমরা সবাই ধৈর্য সহকারে কাজটি মনোযোগ সহকারে দেখো। তো আমাদের আজকের পর্ব ছিল 1। তো এখন আমরা দেখি যে অংশীদারি ব্যবসা কাকে বলে বা অংশীদারি ব্যবসা বলতে আমরা কি বুঝি। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জন ও বন্টনের উদ্দেশ্যে নিজেদের মধ্যে লিখিত চুক্তির মাধ্যমে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। যে সকল ব্যক্তি এ ধরনের ব্যবসা গঠন করে তাদেরকে অংশীদার বলে। সাধারণত অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা 2 থেকে 20 জন এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা 2 থেকে 10 জন হয়ে থাকে। তো আমরা অংশীদারি ব্যবসা কাকে বলে আমরা মোটামুটি একটু ধারণা পাইছি। তো এখন আমাদের অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কি কি করতে হবে, অর্থাৎ অংশীদারি ব্যবসার অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কোন কোন ধাপগুলো অতিক্রম করতে হবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব। সাধারণত এই দুইটা পার্ট আমাদের করতে হয়। আর আমাদের আছে যেমন অংশীদারদের চলতি হিসাব আছে, অংশীদারদের ঋণ হিসাব আছে। এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা শিখব। তো এখন দেখার বিষয় অংশীদারি ব্যবসার ক্ষেত্রে লাভ লোকসান আবন্টন হিসাবের কি কি উপাদান সাধারণত আমাদের পরীক্ষায় আসে বা যেগুলো আমাদের বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে আমরা সমাধান করে থাকি। তো আমরা এখানে একটু দুটো ভাগে ভাগ করছি, একটি হচ্ছে ব্যয় সমূহ এবং একটি হচ্ছে আয় সমূহ। তো ব্যয় সমূহের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মূলধনের সুদ, এটি একটি অংশীদারি ব্যবসার ব্যয়। বেতন, ঋণের সুদ, কমিশন, কোরিন সঞ্চিতি ও অন্যান্য খরচ ইত্যাদি। এবং আয় পাশে আমরা দেখতে পাচ্ছি নিট মুনাফা, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন ইত্যাদি। অর্থাৎ আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করার জন্য কিছু উপাদান আমরা পেয়েছি, যেমন মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, উত্তোলনের সুদ। এই যে হিসাবগুলো আছে বা এই যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর কি কি নিয়ম আছে আমরা মোটামুটি সবাই এতদিন অঙ্ক শিখে গেছি। তারপরেও অনেকেরই নিয়মের সমস্যা আছে, আমরা নিয়মগুলো ভালোভাবে জানি না বা বুঝি না। তো আমরা প্রত্যেকটা নিয়ম আমরা আজ শিখবো এখানে। আমরা প্রথমে আসি মূলধনের সুদ নির্ণয় করার নিয়ম। আমরা শুধু দেখছিলাম যে মূলধনের সুদটা আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে বসবে, অর্থাৎ ব্যয় দিকে বসবে। তো এখন কথা হচ্ছে যে মূলধনের সুদ নির্ণয় করার নিয়ম কি। আমরা দেখি মূলধনের সুদ সাধারণত প্রারম্ভিক মূলধনের উপর ধরতে হবে। ক্লিয়ার কথা, মূলধনের সুদ সাধারণত প্রারম্ভিক মূলধনের উপর ধরতে হবে। অতিরিক্ত মূলধনের উপর তারিখ উল্লেখ থাকলে অবশ্যই তারিখ অনুসারে সুদ ধরতে হবে। অর্থাৎ যদি আমাদের অঙ্কের ভিতরে কোথাও অতিরিক্ত মূলধন থাকে তাহলে দেখতে হবে আমাদের ওই অতিরিক্ত মূলধনের উপর তারিখ আছে কিনা, অর্থাৎ কোন তারিখে আমরা অতিরিক্ত মূলধনটা আনয়ন করছি। যদি অতিরিক্ত মূলধনের উপর তারিখ থাকে তাহলে অবশ্যই তারিখ অনুসারে সুদ ধার্য করতে হবে। অতিরিক্ত মূলধনের উপর তারিখ উল্লেখ না থাকলে সুদ ধরতে হবে না। ক্লিয়ার কথা। এবার আমরা আসি ঋণের সুদ নির্ণয় করার নিয়ম। 1932 সালের অংশীদারি আইনে ঋণের উপর সুদ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ ঋণ যদি থাকে অবশ্যই ঋণের উপর আমাদের সুদ বাধ্যতামূলক। অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের সুদ সম্পর্কে চুক্তিপত্রে উল্লেখ না থাকলে 1932 সালের অংশীদারি আইনের চুক্তিপত্রের অবর্তমানে প্রযোজ্য বিধান অনুসরণ করতে হয়। আমি এটি রেড কালার দিয়ে লিখছি কারণ এটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা। এই বিধান মোতাবেক অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর বার্ষিক 6% হারে সুদ দিতে হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে
যদি আমাদের অঙ্কে ঋণ থাকে অবশ্যই ঋণের উপর সুদ ধরতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যদি সুদের হার কোনো কিছু উল্লেখ না থাকে, তো সেক্ষেত্রে আমাদের 6% হারে সুদ ধার্য করতে হবে। আমাদের ঋণের সুদ নির্ণয়ের আরো কিছু নিয়ম আছে, আমরা একটু দেখি। ঋণের উপর তারিখ উল্লেখ না থাকলে 6 মাসের সুদ ধরতে হবে, অর্থাৎ ঋণের উপর যদি তারিখ উল্লেখ না থাকে তাহলে আমাদের গড় হারে 6 মাসের সুদ ধার্য করতে হবে। এটা আমাদের কিন্তু অংশীদারি আইনে আছে। ঋণের উপর তারিখ উল্লেখ থাকলে তারিখ অনুসারে সুদ ধরতে হবে। এখন যদি ঋণ আদায়ের তারিখ প্রশ্নে উল্লেখ থাকে তাহলে আমরা তারিখ অনুসারে যে কয়দিনের সুদ হয় আমরা সে কয়দিনের সুদ ধার্য করব। এরপর হচ্ছে ঋণের উপর সুদের হার উল্লেখ থাকলে সেই মোতাবেক সুদ ধরতে হবে। যদি আমাদের এখানে প্রশ্নে প্রদত্ত ঋণের উপর সুদের হার দেওয়া থাকে তাহলে সেই সুদটা বা সেই সুদের হারটাই কিন্তু আমাদের অঙ্কের জন্য প্রযোজ্য হবে। সেক্ষেত্রে কিন্তু 6% হবে না। যদি আমাদের এখানে 7%, 8%, 10%, 12% যে পার্সেন্টেজটা থাকে আমরা সেই পার্সেন্টেজ মোতাবেক সুদ ধার্য করব। আশা করি আমাদের মূলধনের সুদ নির্ণয় করার নিয়ম এবং ঋণের সুদ নির্ণয় করার নিয়ম আমরা বুঝতে পারছি। তো তারপরে যদি কারো সমস্যা থাকে তোমরা কমেন্টসে করো, আমি অবশ্যই জবাব দেবো ইনশাল্লাহ। এরপরে আসে বেতন নির্ণয় করার নিয়ম। এই বেতনটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ বেতনে অনেক সময় আমাদের ভাষাগত কিছু সমস্যার কারণে আমরা অঙ্কে ভুল করে থাকি। আমরা দেখি এখানে কি কি সমস্যা আমরা সমাধান করব। আমি ছক আকারে দিচ্ছি তোমাদের বোঝার ক্ষেত্রে। এটি আমি সাধারণত ছেলেমেয়েদের এইভাবে বুঝাই যাতে ওদের অঙ্ক করতে সুবিধা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, প্রশ্নে প্রদত্ত তথ্য, লাভ লোকসান আবন্টন হিসাব এবং মূলধন হিসাব। আমরা প্রথমে দেখি 1 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি। যদি প্রশ্নপত্রে বলা থাকে অংশীদারগণ বেতন পায়, পাবে, পাওয়ার অধিকারী ইত্যাদি জাতীয় কোনো কথা থাকে তাহলে বেতনটা আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে এবং মূলধন হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি যদি বলা থাকে অংশীদার বেতন নগদে গ্রহণ করে অথবা উত্তোলন করে অথবা তুলে নেয় তাহলে এই বেতনটা শুধুমাত্র আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে, সেক্ষেত্রে মূলধন হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে না। আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি বেতন ডেবিট করার পর অথবা বাদ দেওয়ার পর অথবা সমন্বয় করার পর এই জাতীয় যদি কোনো কথা আমাদের প্রশ্নপত্রে বলা থাকে তাহলে আমাদের বেতনটাকে লাভ লোকসান আবন্টন হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে না, আমাদের মূলধন হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। তো আশা করি আমাদের এই বেতন নির্ণয় করার নিয়মের ভিতরে আমাদের যে জড়তা ছিল সেটা আমাদের এখন ক্লিয়ার। আমি এরপরে কমিশন সংক্রান্ত কিছু নিয়ম, অর্থাৎ অনেক সময় আমাদের প্রশ্ন থাকে যে কমিশন চার্জ করার পূর্ববর্তী নেট লাভের উপর কমিশন ধার্য করো বা ধার্য করতে বলা থাকে সেক্ষেত্রে আমাদের কমিশনের সূত্র হচ্ছে কমিশন পূর্ব নেট লাভ গুণ কমিশনের হার। যদি কমিশন চার্জ করার পরবর্তী নেট লাভের উপর কমিশন ধার্য করতে বলে তাহলে আমাদের কমিশন ইকুয়াল হবে কমিশন পূর্ব নেট লাভ গুণ পার্সেন্টেজ ভাগ 100 যোগ পার্সেন্টেজ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা বিষয়টা খুব সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করব। আমরা আসি উত্তোলনের সুদ। আমরা দেখছিলাম যে আমাদের আয় পাশে আমাদের উত্তোলনের সুদ ছিল, এখন উত্তোলনের সুদ সম্পর্কে অনেক ডিটেলস আমরা আলোচনা করব। তো আমরা নিয়মটা আজ দেখি, যেহেতু আমরা আজকে সবাই নিয়ম নিয়ে আলোচনা করছি। সাধারণত নগদ উত্তোলনের উপর সুদ ধার্য করতে হয়, পণ্য উত্তোলনের উপর সুদ হবে না। ক্লিয়ার কথা? উত্তোলনের সুদ বলতে শুধুমাত্র নগদ যে টাকা উত্তোলন করবে সেই টাকার উপর আমাদের সুদ ধার্য করতে হবে, পণ্য উত্তোলনের উপরে কোনো সুদ হবে না। উত্তোলনের উপর তারিখ উল্লেখ না থাকলে গড় হারে 6 মাসের সুদ ধার্য করতে হবে। আমি একটু এখানে হাইলাইট করে দিই। তারিখ উল্লেখ না থাকলে গড় হারে 6 মাসের সুদ ধার্য করতে হবে, এটা আমরা মনে রাখবো। এবং উত্তোলনের উপর তারিখ উল্লেখ থাকলে তারিখ অনুসারে সুদ ধার্য করতে হবে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে, বিষয়টা হচ্ছে যে
মাস ভিত্তিক উত্তোলন করলে উত্তোলনের সুদ নির্ণয় সূত্রাবলী, অর্থাৎ যদি বলা থাকে অংশীদারগণ প্রতি মাসে প্রথম তারিখ, শেষ তারিখ অথবা মাঝের তারিখ উত্তোলন করে থাকে, তো সেক্ষেত্রে আমাদের এই নিম্নের সূত্র মোতাবেক সুদ ধার্য করতে হবে। প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করলে উত্তোলনের সুদ ইকুয়াল a গুণ r গুণ 13/2। প্রতি মাসের মাঝের তারিখ অর্থাৎ কি 15 তারিখ যদি উত্তোলন করে, সেক্ষেত্রে আমাদের উত্তোলনের সুদ নির্ণয়ের সূত্র হচ্ছে a গুণ r গুণ, এখানে হবে 12/2। এবং প্রতি মাসের শেষ তারিখ উত্তোলন করলে উত্তোলনের সুদ হবে a গুণ r গুণ 11/2। এখানে তোমাদের আরেকটু ক্লিয়ার করি, আমরা এখানে 13/2 না লিখে কিন্তু 6.5 লিখতে পারি, 12/2 না লিখে কিন্তু আমরা এখানে 6 লিখতে পারি, এবং 11/2 না লিখে কিন্তু আমরা 5.5 লিখতে পারি। তো আমরা এইভাবে কিন্তু উত্তোলনের সুদ ধার্য করব। আমাদের আরো একটা নিয়ম আছে, যদি প্রশ্নে বলা থাকে প্রতি 2 মাস অন্তর অন্তর সুদ প্রদান করে, তবে উত্তোলনের সুদ হবে a গুণ r গুণ 2.5 অর্থাৎ 2.5। যদি 3 মাস অন্তর অন্তর সুদ প্রদান করে, তবে উত্তোলনের সুদ হবে a গুণ r গুণ 1.5 অর্থাৎ 1.5। এখানে আমরা প্রত্যেকটা জিনিসে দেখতে পাচ্ছি যে a গুণ r আছে, তাই না? তো এখানে a দ্বারা কি বোঝাইছে এবং r দ্বারা কি বোঝাইছে সেটি আমি নিচে এখানে দিয়ে দিচ্ছি। এখানে a ইকুয়াল উত্তোলনের পরিমাণ অর্থাৎ অ্যামাউন্ট অফ ড্রয়িং, এবং r হচ্ছে উত্তোলনের উপর সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বা ড্রয়িং ইন্টারেস্ট রেট, তাই না? উত্তোলনের উপর সুদের হার। তো মোটামুটি এটা ছিল আমাদের উত্তোলনের সুদ নির্ণয় করার সূত্র। আমরা সর্বশেষ যে ধাপটি দেখবো সেটি হচ্ছে আমাদের পণ্য উত্তোলন। আমরা অবশ্যই লক্ষ্য করছিলাম যে লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে অর্থাৎ আয় পাশে আমরা দেখছিলাম যে উত্তোলনের সুদ নির্ণয়ের পরে ছিল কি পণ্য উত্তোলন। তো পণ্য উত্তোলন হিসাবভুক্ত না হলে এর প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। পণ্য উত্তোলন হিসাবভুক্ত না হলে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব উভয় জায়গায় হিসাবভুক্ত করতে হবে। আমি একটু ক্লিয়ার করি, এখানে আমাদের উভয় জায়গায় কিন্তু পণ্য উত্তোলনটা হিসাবভুক্ত করতে হবে। যদি পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হয়, এই জন্য যদি হিসাবভুক্ত করা হয়, শুধুমাত্র অংশীদারগণের মূলধন হিসাবে হিসাবভুক্ত করতে হবে, অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে হিসাবভুক্ত করতে হবে না। আমি সংক্ষেপে আরেকটু বলি, যদি পণ্য উত্তোলনে অনেক সমস্যা হয়েছে আমাদের দেখা মতে, তো পণ্য উত্তোলন যদি প্রশ্নে বলা থাকে যে পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হয়নি, সিম্পল বিষয়, এটা আমরা লাভ লোকসান আবন্টন এবং মূলধন উভয় জায়গায় হিসাবভুক্ত করব। এবং যদি বলা থাকে যে পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে ওই পণ্য উত্তোলনটাকে শুধুমাত্র মূলধন হিসাবে হিসাবভুক্ত করতে হবে, কোনো ক্রমেই লাভ লোকসান আবন্টন হিসাবে হিসাবভুক্ত করা যাবে না। তো আমাদের পর্বটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা দ্বিতীয় পর্ব থেকে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবটা নিয়ে আমরা আলোচনা করব। তো সে পর্যন্ত সবার সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।